হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীমাম স্টাডিজ। আমার অসীমাম স্টাডিজের আজকের আলোচনার বিষয় একাদশ শ্রেণীর ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসই বোর্ড সিলেবাসভুক্ত কবিতা কবি জয় গোস্বামী রচিত নুন থেকে কিছু প্রশ্ন উত্তর। আইএসসি বোর্ডের প্রশ্ন উত্তরের ধরন আলাদা, সিবিএসই এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রশ্নের ধরন মোটামুটিভাবে এক, তাই দুজনের অর্থাৎ সিবিএসই বোর্ড ও ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রশ্ন উত্তর নিয়ে এসেছি আজ। তবে বড় প্রশ্ন নয়, খুব ছোট প্রশ্নগুলোই আলোচনা করব। দেখো, নুন কবিতাটি কবি জয় গোস্বামীর কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? নুন কবিতাটি কবি জয় গোস্বামীর ভূতম ভগবান নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কাব্যগ্রন্থটির প্রকাশকাল কত? কাব্যগ্রন্থটির প্রকাশকাল 1988 খ্রিস্টাব্দ। নেক্সট কোশ্চেন, এগুলো 1+1 2 নম্বরের প্রশ্ন। এরকম কবিতা থেকে এই ধরনের প্রশ্নগুলো থাকে। ভূতম ভগবান কাব্যগ্রন্থের অন্তর্গত 4টি কবিতার নাম লেখো। ভূতম ভগবান কাব্যগ্রন্থের অন্তর্গত 4টি কবিতার নাম হলো চুম্বন, বাঁকা কথামৃত, বউ আর ব্যাদ। এই কাব্যগ্রন্থের কবিতাগুলি প্রকাশ পেয়েছে খেটে খাওয়ার সাধারণ মানুষের জন্য, অর্থাৎ খেটে খাওয়া সাধারণ মানুষের উদ্দেশ্যে, এবং এই খেটে খাওয়া মানুষের টুকরো টুকরো ছবি ফুটিয়ে তোলা হয়েছে এই সব কবিতার মধ্যে। জয় গোস্বামীর প্রথম কবিতা কোনটি? তার প্রথম কোন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়? কবি জয় গোস্বামীর প্রথম কবিতা হলো তার বাড়ির ভাঙা ফ্যানকে নিয়ে লেখা সিলিং ফ্যান। তার প্রথম কোন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়? তার প্রথম যে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় তা হলো ক্রিসমাস ও শীতের সনেট গুচ্ছ। ক্রিসমাস ও শীতের সনেট গুচ্ছ। তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থগুলি কি? তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থগুলি হলো ঘুমিয়েছে ঝাউ পাতা, যারা বৃষ্টিতে ভিজেছিল, বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা, পাতার পোশাক, পাগলি তোমার সঙ্গে ইত্যাদি। বাপ বেটা বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? প্রকৃতপক্ষে বাপ বেটা হলো চিরন্তনের প্রতীক। চিরকাল ধরে চলে আসছে এই ধরনের শ্রমজীবী মানুষের লড়াই, দুরবস্থা। বাপ অর্থে প্রাচীন সভ্যতা এবং বেটা অর্থে বর্তমানকালকে বোঝানো হয়েছে, কারণ অতীতেও এরকম সমস্যা ছিল, এরকম খেটে খাওয়া শ্রমজীবী মানুষ ছিল, আজও এরকম মানুষ আছে। অতীতেও লড়াই করতে হয়েছে, বর্তমানকালেও কিন্তু এরকম লড়াই করতে হচ্ছে মানুষকে। সুতরাং বাপ বেটা অর্থে এখানে প্রাচীন এবং নবীন সভ্যতার মানুষদের কথা তুলে ধরা হয়েছে, শ্রমজীবী মানুষদের কথা তুলে ধরা হয়েছে। লবণ কথাটি এখানে একবার ব্যবহার করা হয়েছে, কিন্তু কেন? লবণ কথাটি এখানে ব্যবহার করা হয়েছে কারণ ধনী বা ভদ্র পরিবারের মানুষজন নুন কথাটি বোঝে না বা বলে না, যাতে তারা ঠিকভাবে বুঝতে পারে, বা তাদের উদ্দেশ্যেই এই লবণ কথাটি একবার মাত্র ব্যবহার হয়েছে এই কবিতার মধ্যে। বাকি কবিতাটিতে নুন নিয়ে আলোচনা হয়েছে, কারণ এই কবিতাটি নুন মানে শ্রমজীবী মানুষদের কবিতা, যারা পান্তা ভাতে নুন দিয়ে যাদের জীবন কাটে, মাঝরাতে ফিরে এই নুনটুকুও যাদের ছোটে না, সেরকম মানুষের কবিতা এটা। তাই নুন কথাটি ব্যবহৃত হয়েছে এবং নুনই নামকরণ হয়েছে। আমরা তো অল্পে খুশি। কারা কেন অল্পে খুশি? সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা অল্পে খুশি। তারা কেন অল্পে খুশি? এই মানুষেরা প্রতিদিন সাধারণভাবে নিজেরা পরিশ্রম করে, দিনাদিপাত পরিশ্রম করে যেটুকু রোজগার করে তাই দিয়ে তাদের যেমনভাবে দিন চলে, শুধুমাত্র মোটা ভাত আর মোটা কাপড়, তাই নিয়েই তারা খুশি। কারণ তারা ধরেই নিয়েছে তাদের বেঁচে থাকার এটুকু অবলম্বন হলেই তাদের দিন কেটে যায়। তাদের কিন্তু আর অন্য কোনো চাহিদা থাকে না। তাদের প্রথম চাহিদা শুধুমাত্র অন্ন, বস্ত্র, বাসস্থানের এই সাধারণ চাহিদাটুকুর জন্যই তারা অল্পে খুশি হয়েই জীবনযাপন করে, কারণ রোজগার করার মতো ক্ষমতা তাদের হয় না। সব দিন হয় না বাজার। সব দিন বাজার না হওয়ার কারণ কি? সব দিন বাজার না হওয়ার কারণ হলো সব দিন তাদের ঠিকমতো রোজগার হয় না, আর রোজগার না হলে তাদের সেভাবেই জীবন কাটাতে হয়, না খেয়ে, আধপেটা খেয়ে, মাঝরাতে
গাঁজা খেয়ে বাড়ি ফিরে বা মদ খেয়ে বাড়ি ফিরে তাদের জীবন কাটাতে হয়। যেদিন রোজগার হয় না তাদের উদ্দেশ্যেই বলা হয়েছে সব দিন হয় না বাজার। কি হবে দুঃখ করে, এখানে কোন দুঃখের কথা বলা হয়েছে? জীবনানন্দ দাশের বিংশ শতাব্দীর শেষার্ধের অন্যতম মুখ্য কবি হল জয় গোস্বামী। শ্রমজীবী, শোষিত, বঞ্চিত মানুষদের কোনো রকমে দিন যাপনের কথা এখানে তুলে ধরা হয়েছে বা তুলে ধরেছেন কবি জয় গোস্বামী। সেই দুঃখটি অর্থহীন কেন? সমাজ ব্যবস্থার উত্থান বা পতন নিয়ন্ত্রণ করে ধনী সম্প্রদায়, যারা নিজেদের সম্পদ বৃদ্ধিতে সর্বদা মনোযোগী থাকে। তাই সাধারণ মানুষের চাহিদা পূরণের দিকে যারা লক্ষ্য রাখে না তাদের উপরে আশা করাটা বৃথা। এই কারণেই এখানে কবি এই লাইনগুলো ব্যবহার করেছেন যে কি হবে দুঃখ করে, কারণ তারা যেমন মানুষ যেমন রোজগার করতে পারে তেমনি খেয়ে তাদের দিন যাপন করে, কোনো দিন খেয়ে, কোনো দিন না খেয়ে, কোনো দিন আধ পেটা খেয়ে। আমাদের দিন চলে যায়। বক্তার কিভাবে দিন চলে যায়? সমাজ সচেতন কবি জয় গোস্বামী ভূতম ভগবান কাব্যগ্রন্থের অন্তর্গত নুন কবিতায় কবি এটাই বলতে চেয়েছেন যে সারাদিন দিন চলে যায়, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। কারণ সাধারণ ভাত কাপড় মানে তাদের শৌখিন কাপড় জামা কেনা বা ভালো মন্দ খাবার খাওয়ার মতো অধিকার, মানে তাদের পয়সা তাদের নেই, কারণ তারা সমাজের এই সাধারণ অধিকার থেকে বঞ্চিত। তোমাদের হয়তো মনে হতে পারে এরা সাধারণ অধিকার থেকে বঞ্চিত কেন? তারা তো রোজগার করলেই পারে। প্রকৃতপক্ষে প্রথম থেকেই এরা বঞ্চিত। জন্মের পর থেকে এদের লেখাপড়া করার সুযোগ হয়নি, আর সুযোগ হয়নি বলেই তাদের ভালো কাজ করার মতো সুবিধা তারা পায় না। তাই তাদের দিন চলে যায়, বক্তার দিন এইভাবেই চলে যায়। কখনো মাথা নত করে, কখনো আধ ফেটা খেয়ে, কখনো বা সারাদিন একটু আনন্দের সঙ্গে খেয়ে, মাঝরাতে গাঁজা খেয়ে বা মদ খেয়ে, এভাবেই তাদের, বা ঠান্ডা ভাতে নুন না পেয়েও তাদের দিন চলে যায়। সব দিন হয় না বাজার। এখানে কোন বাজারের কথা বলা হয়েছে? সমাজ সচেতন আধুনিক কবি জয় গোস্বামী নুন কবিতায় উদ্ধৃত অংশে বাজার বলতে প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় কেনাকাটার কথাই বলেছেন। কারণ যেটুকু প্রয়োজন, শুধুমাত্র চাই শুধু ভাত, একটু নুনের মতো, একটু নুন, একটু মাত্র ভাত খাওয়ার মতো কোনো রকম জিনিস। নুন হলো এখানে সামাজিক স্বাধীনতার বা অধিকারের প্রতীক। তাই সাধারণ জিনিসটুকু শুধুমাত্র পেলেই এরা খুশি। যেদিন বাজার হয় সেদিন কী ঘটনা ঘটে? নিম্নবিত্ত শ্রেণীর মানুষগুলি প্রতিদিন বাজার হয় না। যেদিন রোজগার হয় সেদিন তাদের বাজার হয়, যেদিন রোজগার হয় না সেদিন বাজার হয় না। আবার যেদিন ভালো রোজগার হয় সেদিন তাদের মাত্রাতিরিক্ত বাজার হয়, অর্থাৎ শখের জিনিসগুলো কিনে নিয়ে আসে। অর্থাৎ মাছ, মাংস, ডিম খেতে কার না ইচ্ছে করে? তারা তো প্রতিদিনের খাবারের মধ্যে এগুলো জোটাতে পারে না বলে যেদিন তাদের ভালো রোজগার হয় সেদিন তারাই মাত্রাতিরিক্ত বাজার করে, এবং বাড়ি ফেরার পথে গোলাপ চারাও শৌখিন হয়ে সেদিন নিয়ে আসে। এই জন্য কবি এই লাইনটির মধ্যে তুলে ধরেছেন দরিদ্র মানুষের ইচ্ছা, মানসিকতা, ভালো লাগা, ভালোবাসার কথা। তাই কবি বলেছেন যে সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। কে গোলাপ চারা কিনে আনেন? আমাদের শ্রমজীবী সাধারণ খেটে খাওয়া মানুষেরা। যেদিন বেশি বাজার হয়, যেদিন বেশি রোজগার হয় সেদিন তারা বাজার করার পরে গোলাপ চারা কিনে আনার কথা মনে হয়, তাই গোলাপ চারা কিনে আনে। কিন্তু তাদের সংশয় হয় কোথায় লাগাবে এবং ফুল কি ফুটবে তাতে। তার গোলাপ চারা কেনার প্রয়োজন হয় কেন? কারণ সেই সময় তারা রোম্যান্টিক হয়ে পড়ে। যখন তাদের একটু রোজগার ভালো হয় তখন তারা রোম্যান্টিক হয়ে পড়ে, বাড়ি সাজাতে চায় বা একটু আনন্দে জীবন কাটাতে চায়, ফুল কেনা ভালোবাসে। আমার বাড়িতে ফুল ফুটলে আমার যেমন আনন্দ হয়, সেরকম তারাও তো চায় তাদের বাড়িতে একটু ফুল গাছ লাগাক বা ফুল ফুটুক। যদিও তাদের সাধ্যের মধ্যে হয় না বলে করে না। তাই যেদিন একটু বাজার বেশি হয় সেদিন তারা, রোজগার বেশি হয় সেদিন তারা গোলাপ চারাও কিনে নিয়ে আসে বাড়িতে। মাঝে মাঝে চলেও না দিন। এর পরিণতি কী হয়? সমাজ সচেতন মানবদরদী কবি জয় গোস্বামী এই নুন কবিতার মধ্যে তুলে ধরেছেন দরিদ্র, নিপীড়িত সাধারণ মানুষের, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কথা। যেদিন তাদের দিন চলে না, কথার অর্থ মানে এর পরিণতিতে বলা হয়েছে যে মাঝরাত পর্যন্ত বাইরে বসে থেকেও, রোজগারের আশায় বসে থেকেও যখন রোজগার হয় না, খালি হাতে বাড়ি ফিরে তারা মদ খেয়ে বা নেশা করে গাঁজা খেয়ে তারা
চিৎকার চেঁচামেচি করে বাড়ি মানে পাড়া মাথায় করে, অর্থাৎ পাড়ার লোককে অতিষ্ঠ করে তোলে। কিন্তু কবি এটাও বলেছেন, করি তো কার তাতে কি, কারণ তাদের সুখ সুবিধা যখন তারা দেখে না, তাদের সুখ সুবিধা কেন দেখবে? তারা তো ধনী পরিবারের মানুষ, তারা তো খেয়ে সুখে নিদ্রা যাচ্ছে। তাদের নিদ্রায় ব্যাঘাত ঘটলে শ্রমজীবী মানুষের কি এসে যায়? কারণ শ্রমজীবী মানুষেরা যায় অভুক্ত, তারা যে খেতে পায় না, তাদের কথা তো তারা ভেবে দেখে না। এই কারণে বলা হয়েছে যে মাঝে মাঝে চলে ওনা দিন। বাড়ি ফিরে দুপুর রাতে। দুপুর রাত কথাটির অর্থ কি? জনগণের কবি জয় গোস্বামী, সমাজ দরদি কবি জয় গোস্বামী, তার কবিতার মধ্যে সমাজের যে দুরকম ভাগ, সেই ভাগের কথা বলা হয়েছে। এক ধনী, অন্যদিকে দরিদ্র, ঠিক রাত দিনের মতো। তবে চিরকাল কেউ অসুখী এবং চিরকাল কেউ সুখী থাকে না, দিন একদিন পাল্টায়। তো এখানে যেটা বলা হয়েছে বাড়ি ফিরে দুপুর রাতে, দুপুর রাত কথাটির অর্থ বলতে এখানে যেমন দুপুর দিন বোঝায়, তেমনি রাত অর্থাৎ গভীর রাতের কথা বোঝানো হয়েছে। কারণ সারাদিন তারা রোজগারের প্রতীক্ষায় থেকে থেকে যখন তাদের রোজগার হয় না, তখন তারা ফিরে আসে বাড়িতে, এবং মাঝ রাতে মানে অনেক গভীর রাতে তারা ঘরে ফেরে। তাদের খিদের দহন জ্বালায়, তারা জ্বলতে জ্বলতে ঘরে ফেরে, এবং খেতে বসে নুন না পেলে তখন সারা পাড়া মাথায় করে, চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। কারণ এই নুন তাদের সামাজিক অধিকার, এই নুনটুকু পায় না বলেই চিৎকার চেঁচামেচি শুরু করে তারা। নুন নেই ঠান্ডা ভাতে, ঠান্ডা ভাতে নুন না থাকার কষ্ট কিসের? আধুনিক সমাজদরদি সামাজিক কবি জয় গোস্বামী এই নুন না থাকার যে কারণ, নুন না থাকার যে কষ্ট কিসের প্রতীক? কিসের প্রতীক? এখানে মানুষের সামাজিক অধিকারের প্রতীক। যেখানে মানুষের সামাজিক অধিকার, অন্ন বস্ত্র বাসস্থানের, সেখানে তাদের খাবার নেই মাত্র। যদি খাবারটুকু না থাকে কি করে বাঁচবে? পেটে খিদের দহন জ্বালা জ্বলতে জ্বলতে যখন তারা বাড়ি ফেরে, যখন রোজগার হয় না, বাড়িতে খেতে বসে যখন দেখে নুনটুকু পর্যন্ত নেই, এখানে সেই নুন নেই ঠান্ডা ভাতে, অর্থাৎ দিনের যে ভাত দুবার রান্না করার মতো সামর্থ্যও তাদের নেই। কারণ জ্বালানির প্রয়োজন, সেই জ্বালানি তারা জোগাড় করতে পারে না। তাই একবার রান্না করে তারা জল ভিজিয়ে ভাতটা রেখে দেয়, সেই ভাত খেয়ে তাদের রাতে কাটে। কিন্তু তার জন্য তো একটু নুন দরকার। নুন হলো এখানে এই খেটে খাওয়া শ্রমজীবী মানুষের সামাজিক অধিকার। এই সামাজিক অধিকারের প্রতীক হলো নুন। তাই নুন কথাটি বারবার ব্যবহৃত হয়েছে এই কবিতার মধ্যে। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। কার কাছে কেন এই দাবি? সমাজ সচেতন মানবদরদি কবি জয় গোস্বামীর ভূতুম ভগবান কাব্যের নুন কবিতায় উদ্ধৃত উক্তিটি তথাকথিত সমাজ ব্যবস্থার উচ্চ সম্প্রদায়ের প্রতিনিধি শাসক শ্রেণীর কাছে করা হয়েছে, অর্থাৎ ধনীদের উদ্দেশ্যে করা হয়েছে। নিম্নবিত্ত এই মানুষেরা অল্পেতেই খুশি, অথচ অল্পেতে খুশি হওয়ার পরেও যখন ভাতে, অর্থাৎ দিনের জল ভেজানো ঠান্ডা ভাতে, অর্থাৎ পান্তা ভাতে নুনটুকু পর্যন্ত পায় না, তখন তারা চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং তাদের জীবনের যে প্রয়োজন, সামাজিক প্রয়োজন, অন্ন বস্ত্র বাসস্থান, সেটুকু না পেলে তারা চিৎকার চেঁচামেচি শুরু করে। তাই এখানে শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, অর্থাৎ তাদের একটা সামাজিক দাবি যে আমাদেরকে এই অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা হোক। তাহলে আমরা এই চিৎকার চেঁচামেচি করবো না, সারা পাড়া মাথায় করবো না, মানুষের কোনো অসুবিধাও করবো না। কারণ তারা যদি আমাদের না দেখে তাহলে আমরা তাদের দেখবো কেন? তাই ওই শোষক শ্রেণীর কাছে এই শোষিত মানুষের এই দাবি। এই প্রশ্নগুলি আলোচনা করলাম, কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তবে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তোমার অন্য বন্ধুদের দেখার জন্য। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই। ধন্যবাদ রইল।